এই রথ চাকায় গড়ায় না, কাঁধে করে নিয়ে যেতে হয়। ব্যাপারটা অদ্ভুত মনে হলেও সত্য। আমাদের পাড়ার রথ। এই রথের আরো একটা বিশেষত্ব আছে। সেটা শুনলে আবার আমাকে গালগপ্প করছি বলে পাগল ভাববেন না। এই রথ পালকি যেভাবে বয়ে নিয়ে যায় সেভাবেই কাঁধে করে নিয়ে যেতে হয়। তবে পালকির ঘরটা নিচে থাকে আর এই রথের ঠাকুরের ঘর উপরে থাকে। আমাদের কাঁধে করে বাজারময় ঘুরিয়ে আনতে হয় রথের মেলার নির্দিষ্ট স্থানে। আর একটা অবিশ্বাস্য বিষয়, আমার জানা নেই পৃথিবীর আর কোথাও আছে কিনা, রথের মধ্যে জগন্নাথ দেবের পরিবর্তে সেখানে বিরাজ করেন রাধা কৃষ্ণ। এই ভূমিকাটা দেওয়ার প্রয়োজন ছিল বলে উল্লেখ করলাম। এবার আসল গল্পে ফেরা যাক। সেবার রথের আগে হঠাৎ গোপা আমার বাড়িতে এসে বলল, কি গো সাহেবদা, রথ দেখবো আর কলা বেচবো না, হতে পারে? বেশ হেয়ালি লাগলো ব্যাপারটা। পাড়ার সবাই জানে সাহেবদাকে তাতিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, মানে কাজ হয়ে যাবে। পাড়ার সবাই আমাকে সাহেব বলে ডাকে, কারণ একটা আছে, আমার গায়ের রং নাকি সাহেবদের মতো ফর্সা। আর এই গোপা পাড়ার ছেলে মেয়েদের মধ্যে আমার ভালো লাগা মেয়েদের মধ্যে একজন। আসলে ওর মধ্যে কিছু সহজাত প্রতিভা আমি দেখতে পাই। ওকে যে প্ল্যাটফর্মে ফেলে দাও না কেন, বেশ অনায়াসে সাবলীল ভাবে তা উতরে দিতে পারে। সে গান হোক, নাচে হোক, নাটক বা আবৃত্তি হোক, সবকিছুতেই পারদর্শিতার কি অসাধারণ জ্ঞান। আসলে কিছু কিছু মানুষ নিজস্ব প্রতিভা নিয়েই জন্মায়। যেমন আগাছায় বর্ষার জল তরতর করে বাড়তে থাকে, সেভাবেই তাদের যদি সঠিক অনুশীলন দেওয়া যায় তাহলেই তারার মতন তারা আলোকিত হয়ে ওঠে। গোপা হচ্ছে সেই ক্যাটাগরির একজন মেয়ে। বড্ড সহজ সরল, মনের মধ্যে কোনো জটিলতা নেই, নির্দ্বিধায় সবকিছু কেমন হেসে হেসে হজম করে নেয়। সেই জন্য ওর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। আমার থেকে বছর 3 ছোট। ও কিছু প্রস্তাব নিয়ে আসলে আমি এড়িয়ে যেতে পারি না। আমি বেশ উৎসাহ নিয়ে বললাম, বল বল, কি কলা বেচতে হবে? আমার কিন্তু কলা বাগান টাগান নেই, অতএব কিনে এনে বেচতে হবে। ধ্যাত সাহেবদা, তুমি না সব সময় আমার সাথে ইয়ার্কি করে কথা বলো। এলাম একটা সিরিয়াস কথা বলতে, আর তুমি কিনা সেটা ঠাট্টা তামাশায় নিয়ে গেলে। আরে রাগ করছিস কেন? আমি আবার ইয়ার্কি করলাম কখন? তুই যদি ব্যাপারটা খুলে না বলিস তাহলে আমি বুঝবো কি করে। তবে একটা বিষয় আছে, তোকে না চটালে ভারী সুন্দর লাগে। গোপার মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল। আমার শরীরের মধ্যে যেন তাকে ভালো লাগার এক অজানা অনুভূতির শিহরণ খেলে গেল। গোপা মুখটা নিচু করে রইল। হঠাৎ মা আর বোন ঘরে ঢুকে পড়ে বলল, কি রে গোপা, কি হলো? মুখটা অমন করে নামানো কেন? কি হয়েছে বল? মাকে দেখে গোপা যেন তিরিং করে লাফিয়ে উঠে আবার স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠল। দেখো না মাসি, আমি একটা ভালো প্রস্তাব নিয়ে সাহেবদার কাছে এলাম, তা সেটার কোনো গুরুত্ব না দিয়ে উপরন্ত ঠাট্টা তামাশা করছে। গোপার এই সহজ সরলতা আর হাসি খুশি স্বভাবের জন্য বাড়ির সকলে তাকে ভালোবাসে। আমার বাড়িতে তার অবাধ যাতায়াত, আসা যাওয়ায় কোনো দাড়ি কমা নেই। মা হাসতে হাসতে বলল, ও এই ব্যাপার? তা বল বল, কি প্রস্তাব নিয়ে এসেছিস শুনি, দেখি আমি কিছু করতে পারি কিনা। এতক্ষণে গোপা যেন বলার একটা মোক্ষম জায়গা পেল। বোন টুঙ্কিকে কাছে টেনে বিছানায় বসে পা দোলাতে দোলাতে বলতে লাগলো, বোন টুঙ্কি আমার থেকে অনেকটাই ছোট, ক্লাস 4-এ পড়ে। এবার রথের মেলায় আমরা পাড়ার ছেলেমেয়েরা যদি ঘুগনির দোকান দিই কেমন হয়? সামনে পাড়ার দুর্গাপুজো, উদ্ধৃত অর্থ আমরা পুজোর কাজে লাগাতে পারবো। কি বলো মাসি, ঠিক কি না? মা বেশ উৎসাহ সহকারে বলে উঠল, বাহ, উত্তম প্রস্তাব।
দেখ তো বাবু, মেয়েটা পাড়ার বিষয় নিয়ে কত ভাবনা চিন্তা করে, আর তুই কিনা ওর কথা শুনতেই চাইছিস না। তবে আমার একটা দাবি আছে, ঘুগনিটা আমি বানাবো। মা আমাকে বাবু বলেই ডাকে। এতক্ষণ ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে গোপার কথা মনোযোগ সহকারে শুনছিলাম। এ ব্যাপারে মায়ের উৎসাহ দেখে মনে মনে আনন্দ হলো বটে, কিন্তু বাইরে উচ্ছ্বাস প্রকাশ না করে বেশ চিন্তিত ভাব করে বললাম, সবই ঠিক আছে, কিন্তু মালপত্র কিনতে বেশ অর্থ লাগবে, সেটা জোগাড় হবে কি করে? গোপা যেন আমার সম্মতি আছে জেনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আনন্দের সাথে বলে উঠল, তুমি রাজি হয়ে গেছো, আর কোনো চিন্তা নেই। আমার 1002 টাকা জমানো আছে, আশা করি তাতে হয়ে যাবে। গোপার এই আন্তরিকতা আর কোনো কিছু করার উদ্দীপনার জন্য ওকে আমার এত ভালো লাগে। যদিও আমি এখন কলেজে পড়ছি আর ও এবার মাধ্যমিক দেবে। আমার মধ্যে একটা প্রেম ভালোবাসার অনুভূতি জাগে বটে, কিন্তু ওর মধ্যে সেই অনুভূতি এখনো হয়তো আসেনি। সেজন্য আমি ঠাট্টা তামাশার মধ্য দিয়ে ওকে ভালো লাগাটা বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করি, কিন্তু ও বুঝতে পারে কিনা জানি না। মা মরা মেয়েটার বাড়িতে আছে বলতে বাবা আর এক বিধবা পিসি। বাবা সরকারি স্কুলে শিক্ষকতা করেন। হয়তো বাবার দেওয়া অর্থ জমিয়ে জমিয়ে এতটা অর্থ এক জায়গায় করেছে। মনে মনে চিন্তা করলাম, আমার পক্ষে ওর কষ্ট করা জমানো অর্থ নেওয়া সম্ভব নয়। আমি কলেজ পড়লেও চুটিয়ে টিউশন করি, অতএব এটুকু অর্থ দিয়ে আমি ওর চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে পারবো। আমি বেশ গুরুত্ব সহকারে বললাম, তোকে অর্থ দিতে হবে না, আমি যা করার করছি, তুই এখন বাড়ি যা। গোপা আমার দিকে একটা মিচকে হাসি দিয়ে আনন্দে বোনকে মিষ্টি চুমু দিয়ে হরিণ লাফানোর মতো যেতে যেতে মাকে বলে গেল, মাসি আমি আসছি গো। আমি তো এটাই চাইছিলাম। গোপা বেশ গদগদ হয়ে বেরিয়ে পড়ল। রথের দিন সকাল। আমার ঘুম ভাঙলো একটু দেরিতে। তখন সকাল অনেকটা পথ এগিয়ে গেছে। আসলে পাড়ার মেলার দোকান দেওয়ার কাজটা আমি গতকালই সবকিছু গুছিয়ে রেখেছি, তাই মনটা নিশ্চিন্ত। যে কোনো কাজ সবকিছু আটখাট বেঁধেই আমি করি, যার জন্যই তো পাড়ার বড় ছোট সকলের ভালোবাসা পেয়ে থাকি, আমার উপর দায়িত্ব দিয়ে ভরসা পায়। মেলায় প্যান্ডেল করে দোকান বাঁধা হয়ে গেছে। দোকানে আবার নামকরণ বোর্ডও লাগিয়েছি, মায়ের ঘুগনি। আড়ামোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠতেই নাকে এলো মায়ের ঘুগনি রান্নার সুন্দর গন্ধ। গতদিনই ঘুগনি রান্নার সমস্ত জিনিসপত্র কিনে গুছিয়ে দিয়েছি মাকে। ব্রাশ নিয়ে বাইরে আসতেই দেখলাম কাকেদের কর্কশ শব্দ সারা পাড়াময় যেন অতিষ্ঠ করে তুলেছে। আমার মনে কিসের যেন অশনি সংকেত উকি দিল। আমি আবার এইসব পরিবেশ প্রকৃতির প্রবাদ বাক্য মানি। সকাল সকাল ম্লান খাওয়া দাওয়া সেরে দুপুর 2টো নাগাদ দোকানে গিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে অন্যান্য ছেলেদের নির্দেশ দিলাম বাড়ি থেকে ঘুগনি নিয়ে আসার। রথ মানেই যেন বৃষ্টি, মাঝে মাঝে আকাশে উটকো কালো মেঘের আনাগোনা যেন লেগেই আছে। যেখানে দাঁড়াচ্ছে সেখানেই এক পশলা জল ঢেলে দিচ্ছে। এ নিয়ে মাথা ব্যথা করতে গেলে সবকিছু বিভ্রাট হয়ে যাবে, সেটা ভালোভাবে জানি। তবুও যেন মনটা আজ যেন স্বাভাবিক হতে পারছে না। সকালে সেই কর্কশ শব্দগুলো মনে কু ইঙ্গিত বহন করে চলেছে। মনের মধ্যে একটা অস্থিরতা হয়েই যাচ্ছে। আমি আবার ঠাকুর দেবতা মানি, আমার ইষ্ট দেবতা লোকনাথ বাবা স্মরণ করেই চলেছি, যেন সবকিছু ভালো ভালোই মেটে। ইতিমধ্যে ছেলেরা বাড়ি থেকে ঘুগনির পাত্র নিয়ে চলে এসেছে। এদিকে গোপা এখনো আসেনি। মনটা অস্থির হয়ে গেছে। ওর উৎসাহিত এসব করা, যদিও জানি গোপা সাজগোজ করতে ভালোবাসে, হয়তো তাই দেরি হচ্ছে। তবুও পাশে থাকা ছেলেদের মধ্যে পটলকে জিজ্ঞেস করলাম, কিরে পটল, গোপা এত দেরি করছে কেন বলতো? খবর নিয়েছিস কিছু? ভাবলাম ওকে দিয়ে প্রথম খরিদ্দারকে দেওয়াবো। পটল বেশ গদগদ হয়ে বলল, গিয়েছিলাম সাহেবদা, বলল যাও যাচ্ছি। এমন সময় মেঘ ডাকা বজ্রপাতের মতো
বিপদ সংবাদ নিয়ে হন্তদন্ত বাইক চালিয়ে এসে হাজির ষষ্ঠী। বাইক স্টার্ট রেখে হাঁপাতে হাঁপাতে বলল, সাহেবদা শীঘ্র চলো, গোপার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ফ্যাল ফ্যাল করে ষষ্ঠীর দিকে খানিকক্ষণ চেয়ে থাকলাম। পাশ থেকে কে একজন বলে উঠল, কি হলো সাহেবদা, তাড়াতাড়ি যাও, আমরা এদিকটা সামলাচ্ছি, দেরি করো না, যাও। স্থবির হওয়া মুহূর্তটা কাটিয়ে উঠে চেতনা ফিরতেই ষষ্ঠীকে জিজ্ঞেস করলাম, কোথায়, কিভাবে হলো, এখন গোপা কোথায়? বলছি, তুমি তো আগে বাইকে ওঠো, যেতে যেতে সব বলছি। বাইকে উঠতেই ষষ্ঠী বলতে শুরু করলো, প্রত্যক্ষদর্শীরা বলছিল গোপা বাড়ি থেকে বেরিয়ে দোকানের দিকেই আসছিল। রাস্তা পার হতে পিছন থেকে একটা বাইক এসে ধাক্কা মারে। কতটা আঘাত লেগেছে জানি না। পাড়ার বড়রা মিলে ধরাধরি করে ভ্যানে হাসপাতাল নিয়ে গেছে। কিছুক্ষণ আগে ঝিরঝিরে বৃষ্টিতে রাস্তা বেশ ভিজে। আমি ষষ্ঠীকে বললাম, সাবধানে চালা, রাস্তার অবস্থা ভালো না, সাবধানের মান নেই, বিপদের সময় মাথা ঠান্ডা করে চালা। মনটা ভারাক্রান্ত হয়ে আছে, জানি না হাসপাতালে গিয়ে গোপাকে কিরকম অবস্থায় দেখব। হয়তো ফুটফুটে মেয়েটা সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। ভাবতেই আমার দেহে অজানা আতঙ্ক শিহরণে কাঁটা দিয়ে উঠল। হাসপাতালের বাইরে পাড়ার অনেকে ছিল, তারাই আমাকে গোপার কাছে নিয়ে গেল। মনে হচ্ছে গোপা এখন ঘুমোচ্ছে, হয়তো ঘুমের ইনজেকশন দিয়েছে। কপালে কাটা জায়গায় স্টিচ করা, হাতে পায়ে ব্যান্ডেজ জড়ানো, মনে হচ্ছে ভালো মতোই লেগেছে। এসব দেখে গোপার প্রতি কোন ভালো লাগা থেকে যেন একটা কষ্ট সহানুভূতিতে চোখ ছলছল করে উঠল। পাড়ার বিপু কাকু কাছে এসে গায়ে হাত দিয়ে বলল, সাহেব, ডাক্তার বলেছে মারাত্মক জখম হতে পারিনি, কপালে অনেকটা কেটে গেছে, প্রায় গোটা সাতেক সেলাই পড়েছে, আর হাতে পায়ে কিছুটা ছড়ে যাওয়ার ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। বলেছে ঘুম ভাঙলে বাড়িতে নিয়ে যেতে পারেন, শুধু ঔষধগুলো ঠিকমতো খাবেন। দুশ্চিন্তা করো না, আমরা আছি, ব্যাপারটা সামলে নেব। বরঞ্চ তুমি যাও মেলায় দোকান দেওয়া, ছোটরা আবার কি করছে দেখো গে। ফিরে আসার জন্য মন সায় না দিল, বড়দের আশ্বাস পেয়ে ফিরে এলাম। মেলা বেশ জমে উঠেছে, প্রচুর মানুষের ভিড়। সন্ধে হয়েছে সবে, দোকানে ঘুগনি খাওয়ার লাইন পড়ে গেছে। দোকানে ঢুকেই পটলাকে জিজ্ঞেস করলাম, কিরে পটলা, কি অবস্থা? প্রত্যুত্তরে পটলা বলল, একটা ডেক খালি হয়ে গেছে, এটাও প্রায় শেষের পথে। আমি বিস্ময় ভরা চোখে ডেকটার দিকে তাকিয়ে দেখি সত্যিই তো ঘুগনি প্রায় শেষের পথে। এখনো মেলা প্রায় ঘন্টা দুই জমজমাট থাকবে। কি করা যায়, বাড়িতেও আর তৈরি করা ঘুগনি নেই। এদিকে দোকানের ছেলে মেয়েদের গোপার বিষয় কৌতূহল প্রশ্ন আমাকে ব্যতিব্যস্ত করে তুলছে। সাহেবটা গোপা এখন কেমন আছে? মারাত্মক কিছু হয়নি তো? তুমি চলে এলে যে? আমি দেখলাম এ সময় ওদের প্রশ্নের উত্তর না দিলে ওদের মন শান্ত হবে না। শান্ত গলায় বললাম, না রে, সেরকম চিন্তা করার মতো সাংঘাতিক কিছু হয়নি। বড়রা আছে, ওরাই আমাকে আশ্বাস দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর কিছু সময় পর ওরা বাড়িতে নিয়ে আসবে। কিন্তু ঘুগনির ব্যাপারটা কি করা যায় বলতো? ওদের মধ্যে বদবুদ্ধির বুড়ো নামে ছেলেটি বলে উঠল, এক কাজ করা যায় সাহেবদা। আমি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, কি বলতো? বুড়ো বলল, গরম জল দিয়ে ঘুগনিটা বাড়ানো যেতে পারে। আমি বিস্ফোরিত চোখ নিয়ে বললাম, ধ্যাৎ, এটা করা কি ঠিক হবে? মানুষের সাথে চিট করা হবে না? সম্বস্বরে সকলে বলে উঠল, আরে আমরা তো আর অন্য কিছু মেশাচ্ছি না, স্রেফ গরম জল দিয়ে ঝোলটা বাড়িয়ে দেব, এতে চিট করার কি আছে? সাহেবদা তুমি অমত করো না, তাহলে আরো কিছুক্ষণ আমরা চালিয়ে যেতে পারবো। আমি আর কি বলবো, ওদের উৎসাহের কাছে সম্মতি না দিয়ে পারলাম না। তাড়াতাড়ি বুড়ো বেরিয়ে গেল বাড়ি থেকে গরম জল আনতে। এভাবে ব্যাপারটা ম্যানেজ হলো বটে, কিন্তু তাও মেলা শেষ হওয়ার আগেই ঘুগনি আর না থাকার দরুন দোকান বন্ধ করে দিতে হলো। ওরা সবাই বলল, সাহেবদা ক্যাশ বাক্স নিয়ে তুমি চলে যাও, আমরা দোকানে সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। দেখো গোপা আবার বাড়িতে ফিরল কিনা।
আমরা একটু পরে যাচ্ছি। আমি ক্যাশ বাক্স নিয়ে বাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকতেই মায়ের প্রশ্নের সম্মুখীন হতে হলো। কিরে বাবু, গোপা এখন কেমন আছে? বুঝলাম মায়ের কানে সবকিছুই পৌঁছেছে। আমি শান্ত স্বরে বললাম, হাসপাতালে গিয়ে দেখে এসেছি, সেরকম মারাত্মক কিছু হয়নি। এতক্ষণে বড়রা বাড়িতে নিয়ে এসেছে মনে হয়। আমি একটু ফ্রেশ হয়ে ওদের বাড়িতে যাব। মা ওদের বাড়ি যাওয়ার বায়না ধরেছিল বটে, কিন্তু আমি আশ্বাস দিয়ে বললাম, এত রাত্রিরে তোমার যেতে হবে না, বরঞ্চ তুমি কাল সকাল সকাল একবারটি দেখা করে এসো। ঠিক আছে, আর তোদের ঘুগনির খবর কি? আমি গদগদ হয়ে বললাম, সব সেল মা। মনে হচ্ছে গোপার ধারণা মতোই উদ্ধৃত হবে, কিন্তু জল মেশানোর কারচুপিটা আর বললাম না। মা হয়তো ব্যাপারটা ভালোভাবে নেবে না, বরঞ্চ বকাঝকা করতে পারে। ফ্রেশ হয়ে যখন গোপার বাড়িতে গেলাম, তখন আমি গোপাকে দেখে তাজ্জব বনে গেলাম। দিব্যি খাটের উপর বসে টিভি দেখছে, যেন কিছুই হয়নি এমনি ভাব। আমাকে দেখে চমকে উঠে টিভি সুইচ অফ করে বেশ উচ্ছ্বাসের সাথে বলে উঠল, আরে সাহেবদা, এসো এসো, চেয়ারটা টেনে নিয়ে বসো। তোমার কথাই ভাবছিলাম, দোকানের খবরটা শোনার জন্য উদগ্রীব হয়ে আছি। কারো কাছ থেকে সেভাবে আসল খবর পাচ্ছিলাম না। কেমন গল গল করে বকে গেল। কোনো কষ্ট যন্ত্রণার বিন্দুমাত্র লক্ষণ দেখছি না। মনে মনে ভাবলাম, কি ডান পিঠে মেরে বাবা। আমি তার উৎকণ্ঠা নিরসন করার জন্য বলতে যাব, এমন সময় তার বিধবা পিসি আর বাবা ঘরে ঢুকে বেশ উচ্চস্বরে বলল, দেখছো সাহেব, গোপা কি কাণ্ডটা ঘটালো। আমাদের পাড়া ভালো বলে সবাই কেমন পাশে থেকে সমস্ত সহযোগিতা করলো। আমাকে কিছুই করতে হয়নি। তুমি বলো, এরকম চঞ্চল হয়ে সবসময় চলাফেরা করলে হয়? মেয়ে হয়ে একটু শান্ত ধীর স্থির হবে তা না? ঈশ্বরের কৃপায় বড় কিছু হয়নি রক্ষে। আমি আর কি করি, মাথা নিচু করে ওদের দুশ্চিন্তার কথা হজম করতে লাগলাম। মনে মনে ভাবছি, গোপারের প্রাণবন্ত উচ্ছলতার জন্যই তো আমার মনেও ভালো লাগা ভালোবাসার জায়গা করে নিয়েছি। সে কথা মুখ ফুটে ওদের আর কি করে বলি। গোপা ওদের ধমক দিয়ে বলল, তোমরা বকাবকি থামাবে? কোথায় রথের দিন সাহেবটা এসেছে মিষ্টি মুখ করাবে, তা না দুজনে বকর বকর করে যাচ্ছে। আচ্ছা সাহেবদা, জীবনটা তো রথের চাকার মতন ঘূর্ণয়মান, বলো কখন কি হবে কে জানে। আমি ওর জ্ঞানের কথা হজম করতে করতে বললাম, গোপা, মনে হচ্ছে তোর চিন্তা ভাবনায় আমরা রথের ঘুগনির দোকান থেকে বেশ ভালো অর্থই উদ্ধৃত করতে পারবো। গোপার মুখটা আনন্দে খুশিতে চকচক করে উঠল। জানি না কবে আমার ভালোবাসার কথা, মনের কথা ওকে বলতে পারবো। কলমে কবি মানস মুখোপাধ্যায়, কণ্ঠে তানিয়া।